আমাদের কাছে আমাদের শ্রোতারা খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তাই বং বিনোদনের তরফ থেকে আজকে আপনার জন্য নিবেদন সত্যান্বেষী উপন্যাস, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটি ব্যোমকেশ সিরিজের একটি অন্যতম উপন্যাস। আজ গল্প শুরু করার আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনাদের কিছু কথা বলে রাখি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে একটি বিশাল ব্যক্তিত্ব। ওনার জন্ম হয়েছিল 30শে মার্চ 1899 জৌনপুর, উত্তরপ্রদেশ, আর ওনার মৃত্যু হয় 22শে সেপ্টেম্বর 1970 পুনে, মহারাষ্ট্রে। উনি একজন বাঙালি কথাসাহিত্যিক ছিলেন। উনি 1938 সালে বোম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ করার জন্য যোগ দেন। তার সব থেকে একদম বিখ্যাত চরিত্র হলো ব্যোমকেশ বক্সী, তার কলমে সৃষ্ট। সত্যান্বেষী গল্পের মাধ্যমে 1932 সালে ব্যোমকেশ আত্মপ্রকাশ করেন। এছাড়াও ওনার শরদিন্দুর লেখা কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি অন্যান্য উল্লেখের দাবি রাখেন। তার অতিপ্রাকৃত সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর, বড়দা সিরিজ, অন্যান্য গল্প এখনও বেস্ট সেলার। শরদিন্দু ছোট গল্প ও শিশু সাহিত্য রচনাতে পারদর্শী ছিলেন। তাঁর সৃষ্ট চরিত্র সদাশিব মারাঠা বীর শিবাজীর অভিযানের সঙ্গে সম্পৃক্ত। শরদিন্দু সিনেমা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তাঁর লেখা চিড়িয়াখানা থেকে চলচ্চিত্র নির্মিত হয়, যেখানে অভিনয় করেন অভিনেতা উত্তম কুমার, এবং এই চলচ্চিত্রের ডিরেক্টর ছিলেন সত্যজিৎ রায়। ঝিন্দের বন্দি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন তপন সিনহা। বিষের ধোঁয়া নিয়েও চলচ্চিত্র নির্মিত হয়। দাদার কীর্তি নিয়ে তরুণ মজুমদার সুন্দর একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যেখানে অভিনেতা ছিলেন তাপস পাল। তিশাগ্নি নামে একটি পুরস্কার হিন্দি ছবি লেখকের ঐতিহাসিক ছোট গল্প মরু ও সংঘ চিত্ররূপ। তিনি রবীন্দ্র পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার প্রভৃতি আরও অনেক পুরস্কার লাভ করেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের গল্পে। আজকে আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশের বক্সীর সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন 1331 সালে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি শেষ করিয়া সবেমাত্র বাহির হইয়াছি। পয়সার বিশেষ টানাটানি ছিল না। পিতৃদেব ব্যাংকে যে টাকা রাখিয়া গিয়াছিলেন, তাহা সুদে আমার একক জীবনের খরচ কলিকাতার মেসে থাকিয়া বেশ ভদ্রভাবে চলিয়া যাইত। তাই স্থির করিয়াছিলাম কুমার্য ব্রত অবলম্বন করিয়া সাহিত্য চর্চায় জীবন অতিবাহিত করিব। প্রথম যৌবনের উদ্দীপনায় মনে হইয়াছিল একান্তভাবে বাগদেবীর আরাধনা করিয়া বঙ্গ সাহিত্যে অচিরাত যুগান্তর আনিয়া ফেলিব। এই সময়টাতে বাঙালির সন্তান অনেক ভালো স্বপ্ন দেখে, যদিও সে স্বপ্ন ভাঙিতেও বেশি বিলম্ব হয় না। কিন্তু ও কথা যাক, ব্যোমকেশ বক্সীর সহিত কীভাবে আমার পরিচয় হইল সে কথাই এখন আপনাদের বলি। যাহারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত, তাহাদের মধ্যে অনেকে হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটি পল্লী আছে, যাহার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খোলার বস্তি এবং তৃতীয় দিকে তির্যক চক্ষু পিতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হইয়াছে, দিনের কর্মকোলাহলে তাহাকে দেখিয়া একেবারে মনে হয় না যে ইহার কোনো অসাধারণত্ব বা অস্বাভাবিক বৈশিষ্ট্যতা আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। রাত্রি 8টা বাজিতে না বাজিতেই দোকানপাট সমস্ত বন্ধ হইয়া পাড়াটা একেবারে নিস্তব্ধ হইয়া যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে মাত্র। সে সময় যাহারা এই অঞ্চলে চলাফেরা করিতে আরম্ভ করে, তারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো সঞ্চরণ করে, এবং যদি কোনো অজ্ঞপথিক অতর্কিতে এ পথে আসিয়া পড়ে, সেও দ্রুতপদে যেন স্বতন্ত্রভাবে ইহার এলাকা অতিক্রম করিয়া যায়। আমি কি করিয়া এই পাড়াতে আসিয়া পড়িলাম এবং এই মেসের অধিবাসী হইয়া পড়িলাম, তাহা বিশদে লিখিতে গেলে পুঁথি বাড়িয়া যাইবে। এটুকু বললেই যথেষ্ট হইবে যে দিনের বেলা পাড়াটা দেখিয়া মনে মনে কোনো সন্দেহ হয় নাই, এবং মেসের দ্বিতলে একটি বেশ বড় হাওয়াদার ঘর খুব সস্তায় পাইয়া বাক্যব্যয় না করিয়া তাহা অধিকার করিয়া বসিলাম। পরে যখন জানতে পারিলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টি মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়িতে দেখা যায়, এবং নানা কারণে সপ্তাহে অন্তত একটিবার পুলিশ রেড করিয়া থাকে, তখন কিন্তু বসাটার অপর এমন একটি মমতা জন্মিয়া গিয়াছে যে আবার তল্পিতল্পা তুলিয়া নূতন বাসায় উঠিয়া যাইবার প্রবৃত্তি হইল না। বিশেষত সন্ধ্যার পর আমি নিজের লেখাপড়া কাজে নিমগ্ন থাকিতাম। বাড়ির বাহির হইবার কোনো উপলক্ষ ছিল না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়িবার আশঙ্কা কখনো হয় নাই। আমাদের বাসার উপরতলার সবসুদ্ধ 5টি ঘর ছিল। প্রত্যেকটিতে
একজন করিয়া ভদ্রলোক থাকিতেন। তাঁরা সকলেই চাকুরিজীবী এবং বয়স্ক। শনিবারে শনিবারে তাঁহারা বাড়ি যাইতেন, আবার সোমবারে ফিরিয়া অফিস যাতায়াত আরম্ভ করিতেন। ইহারা অনেকদিন হইতে এই মেসে বাস করিতেছেন। সম্প্রতি একজন কাজ হইতে অবসর লইয়া বাড়ি চলিয়া যাওয়াতে তাহারই শূন্য ঘরটা আমি দখল করিয়াছিলাম। সন্ধ্যার পর তাসের বা পাশার আড্ডা বসিত। সেই সময় মেসের অধিবাসীদের কণ্ঠস্বর উত্তেজনা কিছু উগ্রভাব ধারণ করিত। অশ্বিনীবাবু পাকা খেলোয়াড় ছিলেন। তাহার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঘনশ্যামবাবু। হারিয়া গেলে চেঁচামেচি করিতেন। তারপর ঠিক 9টার সময় বামুন ঠাকুর এসে জানাইত যে তাহাদের আহার প্রস্তুত। তখন তাহারা আবার শান্তভাবে উঠিয়া আহার সমাধা করিয়া যে যাহার ঘরে যাইয়া শুইয়া পড়িতেন। এইরূপ নিরুৎঘাত শান্তিতে মেসের বৈচিত্র্যহীন দিনগুলি কাটিতেছিল। আমিও আসিয়া নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করিয়া লইয়াছিলাম। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার মহাশয়। তাহার নাম অনুকূল বাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেন নাই, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কেহ ছিল না। তিনি মেসের খাওয়া দাওয়া ও ভাড়াটাদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে তত্ত্বাবধান করিতেন। এমন পরিপাটিভাবে তিনি সমস্ত কাজ করিতেন যে কোনো দিক দিয়া কাহারও কোনো অভিযোগ করিবার অবকাশ থাকিত না। মাসের গোড়ায় বাড়ি ভাড়া ও খোরাকি বাবদ 25 টাকা তার হাতে ফেলিয়া দিয়া সকল বিষয়ে নিশ্চিন্ত হওয়া যাইত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ প্রসার ছিল। সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়া সামান্য মূল্যে ঔষধ বিতরণ করিতেন। রোগীর বাড়িতে বড় একটা যাইতেন না, গেলেও ভিজিট লইতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত। আমি অল্পকালের মধ্যেই তাহার ভারী অনুরক্ত হইয়া পড়িয়াছিলাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলিয়া যাইত। বাসায় আমরা দুইজনে পড়িয়া থাকিতাম। স্নানাহার প্রায় একসঙ্গেই হতো। তারপর দুপুরবেলাটাও গল্পে গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া যাইত। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক হইলেও ঘরে চমৎকার কথা বলিতে পারিতেন। বছর 40-এর ভিতরে বিশ্ববিদ্যালয়ের কোনো উপাধি তাহার ছিল না, কিন্তু ঘরে বসিয়া এত বিভিন্ন বিষয়ে তিনি জ্ঞান অর্জন করিয়াছিলেন যে তাহার কথা শুনতে শুনিতে বিস্ময় বোধ হইত। বিস্ময় প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া বলিতেন, আর তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি, আর আমার যা কিছু সংগ্রহ সবই বই থেকে। এই বাসায় মাস 2 কাটিয়া যাইবার পর একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসিয়া তাহার খবরের কাগজখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছিলাম। অশ্বিনীবাবু পান চিবাইতে চিবাইতে অফিস চলিয়া গেলেন। তারপর ঘনশ্যামবাবু বাহির হইলেন। দাঁতের ব্যথার জন্য তিনি 1 পুড়িয়া ওষুধ ডাক্তারবাবুর নিকট হইতে লইয়া তিনি অফিস যাত্রা করিলেন। বাকি দুইজনও একে একে নিষ্ক্রান্ত হইলেন। সারাদিনের জন্য বাসা খালি হইয়া গেল। ডাক্তারবাবুর কাছে তখনও 2-1 রোগী ছিল। তাহারা ওষুধ লইয়া একে একে বিদায় হইলে পর তিনি চশমাটা কপালে তুলিয়া দিয়ে জিজ্ঞাসা করিলেন, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমাদের পাল্লায় আমাদের এখানে খানা তল্লাশি হয়ে গেছে। ডাক্তার হাসিয়া বলিলেন, সে তো নিত্যনৈমিত্তিক ব্যাপার। কোথায় হলো? কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটা লোকের বাড়িতে। ডাক্তার বললেন, আরে লোকটাকে তো আমি চিনি, প্রায় আমার কাছে ওষুধ নিতে আসে। কি জন্যই খানা তলাছে, কিছু লিখেছে? কোকেন, এই পড়ুন না বলিয়া আমি দৈনিক কালকে তাহার দিকে আগাইয়া দিলাম। ডাক্তার চশমা জোড়া পুনশ্চ নাসিকার উপর নামাইয়া পড়িতে লাগিলেন, গতকল্য অঞ্চলে 36 নম্বর স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায় নাই। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটি কোকেনের গুপ্ত আড়ত আছে, সেখান হইতে সর্বত্র কোকেন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করিয়া বহুদিন যাবৎ এই আইন বিগড়িত ব্যবসা চালাইতেছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতাকে এবং ইহাদের গুপ্ত ভাণ্ডার কোথায় তা বহু অনুসন্ধান ও নির্ণয় করা যাইতেছে না। ডাক্তার একটু চিন্তা করিয়া বললেন, কথাটা ঠিক। আমারও সন্দেহ হয় কাছে পিঠে কোথাও একটা কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 তার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আসে আমার কাছে। আর যাই করুক, যে কোকেন করছে ডাক্তারের কাছে কখনো আত্মগোপন করতে পারে না। কিন্তু ওই আব্দুল গফুর লোকটাকে আমার তো কোকেন খোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিংখোর একথা আমি জোর দিয়ে বলতে পারি। সে নিজেও সে কথা গোপন করে না। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা অনুকূলবাবু, এ পাড়ায় এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বলিলেন,
তারা তো খুব সহজ কারণ নয় যে মশাই, যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে তাদের সর্বদাই ভয় পয়সা ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায় তখন তাকে খুন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। ভেবে দেখুন, আমি যদি কোনো কোকেনের ব্যবসা করি আর আপনি যদি দৈবাল সে কথা জানতে পেরে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া কি আমার পক্ষে নিরাপদ হবে? আপনি যদি কথাটি পুলিশের কাছে ফাঁস করে দেন তাহলে তো আমরা সবাই জেলে যাব, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা বেচতে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হবে। আমি কি তা হতে দিতে পারি? বলিয়া তিনি হাসিতে লাগলেন। আমি বলিলাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করেছেন দেখছি। হ্যাঁ, ওদিকে আমার খুব ঝোঁক আছে বলিয়া আর মনে ভাঙিতে ভাঙিতে তিনি উঠিয়া দাঁড়াইলেন। আমি উঠি উঠি করিতেছি, এমন সময় একটি লোক আসিয়া প্রবেশ করিল। তাহার বয়স বোধ করি 23-24 হইবে। দেখিলে শিক্ষিত ভদ্রলোক বলে মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুষ্ঠু সুগঠিত চেহারা, মুখে চোখে বুদ্ধির এক অদ্ভুত ছাপ রয়েছে। কিন্তু বোধ হয় সম্প্রতি কোনো কারণে কষ্টে পড়িয়াছে, কারণ বেশভূষার কোনো যত্ন নাই, চুলগুলি অবিন্যস্ত, গায়ের কামিজটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও কালির অভাবে রুক্ষ ভাব ধারণ করিয়াছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক হইতে অনুকূলবাবুর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, শুনলাম এই একটা মেস জায়গা খালি আছে কি? ঈষৎ বিষয়ে আমরা দুজনেই তাহার দিকে চেয়েছিলাম। অনুকূলবাবু মাথা নাড়িয়া বললেন, না মশাইয়ের কি করা হয়? লোকটি ক্লান্তভাবে রোগীর বেঞ্চের উপর বসিয়া পড়িল। উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দেওয়া হয় আর মাথা গোঁজবার জন্য একটা আস্তানা খোঁজা হয়, কিন্তু এই হতভাগ্য শহরে একটাও কি মেস খালি পাবার জো নেই, সব কানায় কানায় ভর্তি আছে। সোনাবসরে অনুকূলবাবু বললেন, সিজনের মাঝখানে মেসের বসার জায়গা পাওয়া বড় মুশকিল। মশাইয়ের নামটি কি? অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটি বাটি বিক্রি করে যে কয়টা টাকা এনেছিলাম তাও প্রায় শেষ হয়ে এলো। গোটি 25-30 বাকি আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে সে আর কতদিন বলুন। তাই একটি ভদ্রলোকের মেস খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্য দুবেলা দুটো শাক ভাত একটু জায়গা পেলেই আমার আর কিছু দরকার নয়। অনুকূলবাবু বললেন, বড় দেখতে হলাম অতুলবাবু, কিন্তু আমার এখানে সব পরিবর্তে। অতুল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে আর উপায় কি বলুন? আবার বেরোই, দেখি যদি ওড়িয়াদের আড্ডা একটু জায়গা পাই। আর তো কিছু নয়, হয় রাত্রিরে ঘুমলে হয়তো টাকা কটা চুরি করে নেবে। এক গ্লাস জল খাওয়াতে পারেন? ডাক্তার জল আনিতে গেলেন। লোকটির অসহায় অবস্থা দেখিয়ে আমার মনে বড় দয়া হইল। একটু ইতস্তত করিয়া বলিলাম, আমার ঘরটা বেশ বড় আছে, দুজনে থাকলে অসুবিধা হবে না। তা আপনার যদি কোনো আপত্তি না থাকে? অতুল লাফাইয়া উঠিয়া বলিল, আপত্তি বলেন কি মশাই, স্বর্গ হতে পাবো। তাড়াতাড়ি ট্যাঙ্ক হইতে কতগুলো নোট ও টাকা বাহির করিয়া, কত দিতে হবে? টাকাটা আগাম নিলে ভালো হতো না? আমার কাছে আবার। তার আগ্রহ দেখে আমি নিজে হাসিয়া বলিলাম, থাক, টাকা পরে দেবেন, তাড়াতাড়ি কিছু নেই। ডাক্তারবাবু জল লইয়া আসিলেন। তাহাকে বলিলাম, উনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। অতুল কৃতজ্ঞতা গদগদ স্বরে বলিল, আমার উপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি আপনাকে কষ্ট দেবো না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানে উঠে যাব বলিয়া জলপান আনতে গ্লাসটা নামাইয়া রাখিল। ডাক্তারটা বিস্মিতভাবে আমার দিকে ফিরিয়া বলিলেন, আপনার ঘরে? তা বেশ, আপনার যখন আমত নেই আমি কি বলিও বলুন, আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বলিলাম, সেজন্য নয়, উনি বিপদে পড়েছেন। ডাক্তার হাসিয়া বললেন, সে তো বটেই, তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গতবাবু, এইখানে আপাতত থাকুন। আগে হ্যাঁ, জিনিসপত্র সামান্যই, একটা বিছানা, একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে আসছি। আমি বলিলাম, হ্যাঁ, স্নান আর এখানেই করবেন? তাহলে তো ভালোই হয়। কৃতজ্ঞ দৃষ্টিতে আমার পানে চাহিয়া অতুল বাহির হইয়া গেল। সে চলিয়া গেলে আমরা কিছুক্ষণ নীরবে চাহিয়া রইলাম। অনুকূলবাবু কোঁচার খুঁটে চশমার কাঁচ পরিষ্কার করিতে লাগিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি ভাবছেন ডাক্তারবাবু? ডাক্তার চমৎ ভাঙিয়া বললেন, কিছু না, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত। আপনি ভালোই করেছেন, তবে কি জানেন, অজ্ঞাত কুলশীলস্য শাস্ত্রে একটা বচন আছে। যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না বলিয়া তিনি উঠিয়া পড়িলেন। অতুল মিত্র আমার ঘরে আসিয়া বাস করিতে লাগিল। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি দক্তাপোষ ছিল, তিনি সেখানে অতুলের ব্যবহারের জন্য উপরে পাঠাইয়া দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা বাসা থাকিত না। সকালে উঠিয়া চাকরির সন্ধানে বাহির হইয়া যাইত, বেলা 10টা-11টার সময় ফিরিত।
আবার স্নানাহারের পর বাহির হইত। যতটুকু সময় সে বাসা থাকিত তাহারই মধ্যে বাসার সকলের সঙ্গে বেশ সম্প্রীতি জমাইয়া তুলিয়াছিল। সন্ধ্যার পরে খেলার মজলিসে তাহার ডাক পড়িত, কিন্তু সে তাস পাশা খেলিতে জানিত না। তাই কিছুক্ষণ সেখানে বসিয়া আস্তে আস্তে নিচে নামিয়া গিয়া ডাক্তারের সহিত গল্পগুজব করিত। তার সঙ্গেও আমার বেশ ভাব জমিয়া গিয়াছিল। দুজনের বয়স একই, তার উপর একই ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি হইতে তুমিতে নামিতে বেশ বিলম্ব হয় নাই। অতুল আসিবার পর সপ্তাহখানেক বেশ নিরুপদ্রবে কাটিয়া গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সন্ধ্যার পর অতুল ও আমি অনুকূলবাবুর ঘরে বসিয়া গল্প করিতেছিলাম। রোগীর ভিড় কমিয়া গিয়াছিল। দু একজন মাঝে মাঝে আসিয়া রোগের বিবরণ বলিয়া ঔষধ লইয়া যাইতেছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা কহিতে কহিতে ঔষধ দিতেছিলেন ও হাত বাক্সে পয়সা তুলিয়া রাখিতেছিলেন। গত রাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল, তাই আজ সকালে রাস্তার উপর লাশ আবিষ্কৃত হইয়া একটু উত্তেজনার সৃষ্টি করিয়াছিল। আমরা সেই বিষয়ে আলোচনা করিতেছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে লাশ দেখিয়া লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলিয়া মনে হইলেও তাহার কোমরের গোঁজের ভেতর 100 টাকার 10টা নোট পাওয়া গিয়াছিল। ডাক্তার বলিলেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন, টাকার লোভে যদি খুন করতো তাহলে ওর কোমরে 1000 টাকার নোট পাওয়া যেত না। আমার মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো মারাত্মক গুপ্ত কথা জানতে পারে, হয়তো তাদের পুলিশের ভয় দেখায়, ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, তারপরেই ব্যাস খতম। অতুল বলিল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এপারে আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। ডাক্তার হাসিয়া বললেন, তাহলে ওর সাথে আড্ডাতে চলে যেতেন নাকি? আমাদের কিছু ভয় করে না। আমি তো 10-12 বছর এপাড়ায় আছি, কিন্তু কারোর কথায় থাকি না বলে কোনো হাঙ্গামাতেও করতে হয়নি। অতুল ফিসফিস করিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন না। হঠাৎ পিছনে খুট করিয়া একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়াইয়া আমাদের কথা শুনিতেছেন। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখি আমি সবিস্ময়ে বলিলাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে যে? অশ্বিনীবাবু থতমত খাইয়া বলিলেন, না কিছু না, এমনি 1 পয়সার বিড়ি কিনতে। বলিতে বলিতে তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। আমরা পরস্পর মুখ তাকাতাকি করিলাম। প্রৌঢ় গম্ভীর প্রকৃতির অশ্বিনীবাবুকে আমরা সকলে শ্রদ্ধা করিতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নামিয়া আসিয়া আড়ি পাতিয়া আমাদের সব কথা শুনিতেছিলেন কেন? রাত্রিতে আহারে বসিয়া জানিতে পারিলাম অশ্বিনীবাবুই পূর্বেই খাওয়া দাওয়া শেষ করিয়াছেন। আহারান্তে অভ্যাস মতো একটা চুরুট শেষ করিয়া শয়নঘরে প্রবেশ করিয়া দেখি অতুল মেঝের ওপর কেবল একটা পাঁচবালিশ ফেলিয়া শুইয়া আছে। একটু বিস্মিত হইলাম, কারণ এমন কিছু গরম পড়ে নাই যে মেঝে শোয়া প্রয়োজন হইতে পারে। ঘর অন্ধকার ছিল, অতুলও কোনো সাড়া দিল না। তাই ভাবিলাম সে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়িয়াছে। আমিও তখন ঘুমের কোনো তাগিদ পাচ্ছিলাম না, কিন্তু আলো জ্বালিয়া পড়িতে বা লিখিতে বসিলে হয়তো অতুলের ঘুম ভাঙিয়া যাইবে, তাই খালি পায়ে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াইবার পর মনে হইল, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞাসা করিয়া আসি তাহার কোনো অসুখ বিসুখ করিয়াছে কিনা। আমার দুখানা ঘর, পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়া দেখিলাম তাহার দরজা খোলা। বাহির হইতে ডাক দিয়া সাড়া পাওয়া গেল না। তখন কৌতূহলী হইয়া ঘরের ভেতর ঢুকিলাম। দ্বারের পাশে সুইচ ছিল। আলো জ্বালিয়া দেখিলাম ঘরে কেহ নাই। রাস্তার ধারের জানলাটা দিয়া উঁকি মারিয়া দেখিলাম, কিন্তু রাস্তা তো তাহাকে দেখিতে পাইলাম না। তাই তো এত রাত্রে ভদ্রলোক কোথায় গেলেন? অকস্মাৎ মনে হইল হয়তো ডাক্তারের নিকট ঔষধ লইতে গিয়াছেন। তাই তাড়াতাড়ি নিচে নামিয়া গেলাম। ডাক্তারের দরজার ভিতর হইতে বন্ধ। এত রাত্রে নিশ্চয় তিনি শুইয়া পড়িয়াছেন। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ফিরিতে আসিতেছি, এমন সময় ঘরের ভিতর কাহার গলার শব্দ শুনিতে পাইলাম। অত্যন্ত উচ্চদিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা কহিতেছেন। একবার লোভ হইল কান পাতিয়া শুনি কি কথা। পরক্ষণে সেই ইচ্ছা দমন করিলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রাগের কথা বলিতেছেন, আমার শোনা উচিত নয়। পা টিপিয়া টিপিয়া উপরে ঘরে ফিরিয়া আসিলাম। ঘরে আসিয়া দেখিলাম অতুল পূর্ববৎ মেঝের উপর শুইয়া আছে। আমাকে দেখিয়া ঘাট তুলিয়া বলিল, অশ্বিনীবাবু ঘরে নেই? বিস্মিত হয়ে বলিলাম, না, তুমি জেগেছিলে? হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন, তাই তো? তুমি জানলে কি করে? কি করে জানলাম? যদি দেখতে চাও এই বালিশে কান রেখে মাটিতে শো। কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা ঠিক আছে, শুয়েই দেখো না।
কৌতূহলের বশবর্তী হইয়া অতুলের মাথার পাশে মাথা রাখিয়া শুইলাম। কিছুক্ষণ স্থির হইয়া থাকার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসিতে লাগিল। তারপর পরিষ্কার শুনতে পাইলাম অনুকূলবাবু বলিতেছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন, ওটা আপনার দৃষ্টিবিভ্রম ছাড়া আর কিছু নয়। ঘুমের ঘরে মাঝে মাঝে এমন হয়। আমি একটা ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন, গিয়ে কাল সকালে উঠে যদি আপনার বিশ্বাস থাকে তখন যা হয় করবেন। ওদের অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দ শুনে বুঝিলাম দুজনে উঠিয়া পড়িলেন। আমি ভূসজ্জা ছাড়িয়া উঠিয়া বসিলাম। বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই তা তো মনে ছিল না, কিন্তু ব্যাপারখানা কি বলতো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলিয়া বলিল, ভগবানই জানেন। রাত হলো, এবার বিছানায় উঠে শুয়ে পড়া যাক। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করিলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলিল, সমস্ত দিন ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, মেঝেটা বেশ ঠান্ডা বোধ হলো, তাই শুয়ে পড়লো। ঘুমে একটু এসেছিল, তাই ওই সময় আমাদের কথাবার্তা চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনিতে পাইলাম। তিনি নিজের ঘরে ঢুকিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিলেন। ঘড়িতে দেখিলাম রাত্রি প্রায় 11টা বাজে। অতুল শুইয়া পড়িয়াছিল। মেসও একেবারে নিশুতি হইয়া গিয়াছে। আমি বিছানায় শুইয়া অশ্বিনীবাবুর কথাই ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িলাম। সকালে অতুলের ঠেলা খাইয়া ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বেলা 7টা বাজিয়াছে। অতুল বলিল, ওহে ওঠো ওঠো, গতিক ভালো ঢুকছে না। কেন, কি হয়েছে? অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, ডাকাডাকিতেও তার সাড়াও পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তার? তা বলা যায় না, তুমি এসো। বলে সে ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। আমিও তাহার পশ্চাতে বাহিরে আসিয়া দেখিলাম অশ্বিনীবাবুর দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দ্বার ঠেলাঠেলি চলিতেছে। নিচে হইতে অনুকূলবাবু আসিয়াছেন। দুশ্চিন্তা উৎকণ্ঠা ক্রমে বাড়িয়া চলিতে লাগিল। কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি বা ঘুমাইয়াই পড়ে থাকেন, তবে এত হাঁকাটাকেও জাগিতেছেন না কেন? অতুল অনুকূলবাবুর নিকটে গিয়া বলিল, দেখুন, দরজা ভেঙে ফেলা যাক, আমার তো ভালো বোধ হচ্ছে না। অনুকূলবাবু বললেন, হ্যাঁ, সে আর বলতে, ভদ্রলোক হয়তো মূর্ছিত হয়ে পড়ে আছেন, নইলে জবাব দিচ্ছেন না কেন? আর দেরি নেই, অতুলবাবু দরজা ভেঙে ফেলুন। 1.5 ইঞ্চি পুরো কাঠের দরজা, তাহার উপর ইয়ের লক লাগানো। কিন্তু অতুল এবং আরো 2-3 জন একসঙ্গে সরে ধাক্কা দিতেই বিলাতি তালা ভাঙিয়া ঝনঝন করিয়া শব্দ দরজা খুলিয়া গেল। তখন মুক্ত দ্বারপথে যে প্রস্তুতি সকলের দৃষ্টিগোচর হইল, তাহা দেখিয়া বিস্ময়ে ভয়ে কাহারও কথা ফুটে উঠিল না। স্তম্ভিত হইয়া সকলে দেখিলাম ঠিক দরজার সম্মুখে অশ্বিনীবাবু ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া আছেন। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা। মাথা ও ঘাড়ের নিচে পুরু হইয়া রক্ত জমিয়া যেন এক লাল মখমলের গালিচা বিছাইয়া দিছে। আর তাহার প্রক্ষিপ্ত প্রসারিত দক্ষিণ হস্তে একটা রক্ত মাখানো খুর তখনও যেন জিঘাংসা ভরে হাসিতেছে। নিশ্চল জড়পিণ্ডবৎ আমরা কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলাম। তারপর অতুল ও ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকিলেন। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের প্রতি তাকাই অকম্পিত স্বরে বলিলেন, কি ভয়ানক! সেটা অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তাহার 2 চক্ষু তলোয়ারের ফলার মতো ঘরের চারিদিকে ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছিল। সে একবার বিছানাটা দেখিল, রাস্তার ধারের খোলা জানালা দিয়ে উঁকি মারিল, তারপর ফিরিয়া শান্ত কণ্ঠে বলিল, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এ খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে চললুম, আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বললেন, বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজা ভিতর থেকে তো বন্ধ ছিল, তাছাড়া ওটা বলিয়ে আঙ্গুলি নির্দেশ করার মতো মৃতের হস্তে রক্তাক্ত খুঁটটা দেখাইলেন। অতুল মাথা নাড়িয়া বলিল, তা হোক, তবুও এখন আপনারা থাকুন, আমি এখনই পুলিশ ডেকে আনছি। সে দ্রুতপদে নিষ্ক্রান্ত হইয়া গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়া সেখানেই বসিয়া বলিলেন, ও শেষে আমার বাসাতেই ব্যাপার হলো। পুলিশের কাছে মেসের চাকর বাকর বামুন হইতে আরম্ভ করিয়া আমাদের সকলেই এজাহার হইল। যে যাহা জানি সবকিছু বলিলাম, কিন্তু কাহারও জবানবন্দিতে এমন কিছু প্রকাশ পাইল না যাহাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ অনুমান করা যাইতে পারে। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধী লোক ছিলেন। মেস অফিস ব্যতীত অন্য কোথাও তাহার কোনো বন্ধুবান্ধব কেউ ছিল বলিয়াও জানা গেল না। তিনি প্রতি শনিবারে বাড়ি যাইতেন। 10-12 বৎসর এইরূপ চলিয়া আসিতেছে, কখনো ইহার ব্যতিক্রম হয় নাই। কিছুদিন হইতে তিনি বহুমূত্র রোগে ভুগিতেছিলেন।
এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পাইল। ডাক্তার অনুকূলবাবু এজাহার দিলেন। তিনি যাহা বলিলেন তাহাতে অশ্বিনীবাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হইয়া আরো জটিল হইয়া উঠিল। তাহার জবানবন্দি সম্পূর্ণ উদ্ধৃত করিতেছি। গত 12 বছর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় বাস করিতেছিলেন। তাহার বাড়ি বর্ধমান জেলার হরিহরপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা আন্দাজ মাইনে পেতেন। এত অল্প মাইনায় পরিবার নিয়ে কলকাতায় থাকার সুবিধা হয় না, তাই তিনি একলা মেসে থাকতেন। এই মেসে সকলেই তাই করে থাকেন। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক ছিলেন। কখনো কারোর পাওনা ফেলে রাখতেন না, কারোর কাছে 1 পয়সাও ধার নিতেন না। কোনো বদখেয়াল তার ছিল না, নেশা ছিল বলে আমার জানা নেই। মেসের অন্য সকলে এ বিষয়ে সাক্ষী দিতে পারবেন। 12 বছরের মধ্যে তাঁর সম্বন্ধে স্বাভাবিক বা অস্বাভাবিক সন্দেহজনক কিছু লক্ষ্য করেনি। গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। আমার চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ ইতিপূর্বে চোখে পড়েনি। কাল হঠাৎ তার চালচলনে একটা অপ্রকৃতিস্থ ভাব প্রথমে লক্ষ্য করলাম। কাল বেলা প্রায় 9:45টার সময় আমি ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলাম। তার অত্যন্ত বিচলিত মনে হলো। জিজ্ঞাসা করলাম, কি কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, 2:30 সময়। বলেই তাড়াতাড়ি অফিস চলে গেলেন। সন্ধ্যার সময় আমি আর অজিতবাবু, অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা আড়ি পেতে শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো রকম গতিকে একটা কৈফিয়ত দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। তারপর আমরা সবাই অবাক হয়ে রইলাম। ভাবলাম, কি হলো অশ্বিনীবাবুর? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলাম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা রকম বলতে লাগলেন। কখনো বললেন কমিয়ে কমিয়ে ভীষণ বিচিকাময় স্বপ্ন দেখছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করবার চেষ্টা করলাম, কিন্তু ঝোঁকের মাথায় বকেই চললেন। শেষে আমি এক করিয়া ঘুমের ওষুধ দিলাম। ঘুমের ওষুধ দিয়ে বললুম, আজ রাত্রে খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল আপনার সব কথা শুনব। তিনি ওষুধ নিয়ে ওপরে উঠে গেলেন। সেই আমার সঙ্গে তার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক থেকে তার মানসিক প্রকৃতিস্থতা সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি ক্ষণিক উত্তেজনার বশে যে আত্মঘাতী হবেন তা আমি কল্পনা করতে পারিনি। অনুকূলবাবু নীরব হইলে দারোগা জিজ্ঞাসা করিলেন, আপনি মনে করছেন এটা একটা আত্মহত্যা, তাই না? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে বলুন? তবে অতুলবাবু বলছিলেন আত্মহত্যা নয়, অন্য কিছু। তিনি হয়তো বেশি বলতে পারবেন, অতএব তিনি বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরিয়া কহিলেন, আপনি না অতুলবাবু, এইটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কি বিশেষ কোনো কারণ আছে? আছে। নিজের হাতে মানুষ যে অমন ভয়ানকভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন, ভেবে দেখুন, এ অসম্ভব। দারোগা কিয়ৎকাল চিন্তা করে বললেন, হত্যাকারী কে? আপনার কোনো সন্দেহ হয় কি? না। হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন কি? অতুল রাস্তার দিকে জানালা নির্দেশ করে বলিল, ওই জানালাটা হত্যার কারণ। দারোগা সচকিত হইয়া বললেন, জানালা হত্যার কারণ? আপনি কি বলতে চান? হত্যাকারীকে জানালা দিয়ে ঘরে ঢুকেছিল? না, হত্যাকারী দরজা দিয়ে ঘরে ঢুকেছিল। দারোগা মৃত্যু হাসিয়া বললেন, আপনার মধ্যে স্মরণ নেই দরজা ভিতর থেকে বন্ধ ছিল? স্মরণ আছে। দারোগা পরিহাস স্বরে বললেন, তবে কি অশ্বিনীবাবু আগত হওয়ার পর নিজে দরজা বন্ধ করে দিয়েছিলেন? না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গিয়েছিল। সে কি করে হতে পারে? অতুল মুক্তি পেয়ে হাসিয়া বলিল, খুব সহজে। একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। একটু ভেবে দেখুন। অনুকূলবাবু এতক্ষণ দরজার দিকে তাকাইয়াছিলেন। তিনি বলিয়া উঠিলেন, ঠিক তো, ঠিক তো। দরজা তো সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ আমাদের মাথাতেই ঢোকেনি। দেখছি না দরজা ইয়ের লক লাগানো। অতুল বলিল, দরজা বাইরে থেকে টান দিলেই বন্ধ হয়ে যাবে, তখন আর ভিতর থেকে খোলবার উপায় নেই। দারোগা প্রবীণ লোক। তিনি গালে হাত দিয়ে ভাবিতে ভাবিতে বললেন, সে ঠিক, কিন্তু একটা জায়গায় খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলিল, না, পরে তার উল্টো প্রমাণই আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। আমি বললাম, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছিলেন, এ অনুমান তো অসম্ভব বলে মনে হয়। অতুল বলিল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণে নেই যে অশ্বিনীবাবু গত কয়েক মাস থেকে একটা রোগে ভুগছিলেন। রোগে ভুগছিলেন? ও, ঠিক বলেছেন, ঠিক বলেছেন অতুলবাবু। ও কথাটা তো আমার খেয়ালই ছিল না। দারোগা একটু মুরব্বী হয়ে বললেন,
আপনি দেখছি ইন্টেলিজেন্ট লোক মশাই, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি উন্নতি করতে পারবেন। কিন্তু এদিকে ব্যাপার ক্রমে ঘোরালে উঠছে যে যদি সত্যিই এটা হত্যাকাণ্ড হয় তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক তাতে কোনো সন্দেহ নেই। কারোর উপরে আপনাদের সন্দেহ হয়? বলিয়া উপস্থিত সকলের মুখের দিকে চাইলেন দারোগাবাবু। সকলেই নীরবে মাথা নাড়িলেন। অনুকূলবাবু বললেন, দেখুন, এই পাড়াতে প্রায়ই একটা দুটো খুন হয়, এই অবশ্য আমার কাছে নতুন নয়। পরশুদিনই আমাদের বাসার সামনে একটা খুন হয়ে গেছে। এইসব থেকে আমার মনে হয় যে সবগুলো হত্যা একই সুতোয় গাঁথা। একটার কিনারা করলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড বলে মেনে নেওয়া হয় তবেই। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হবার আশায় বসে থাকলে বোধহয় অনন্তকাল বসেই থাকতে হবে। অতল বলল, দাঁড়াবো, যদি এই খুনের কিনারা করতে চান তাহলে ওই জানলার কথাটা ভালো করে ভেবে দেখবেন। দারোগা ক্লান্তভাবে কহিলেন, সব কথাই আমাদের ভালো করে ভেবে দেখতে হবে অতুলবাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমি খানাতল্লাশি করিতে চাই। তারপর উপরে নিচে সব ঘরই পুঙ্খানুপুঙ্খ রূপে খানাতল্লাশ করা হইল, কিন্তু কোথাও হইতে এমন কিছু পাওয়া গেল না যা দ্বারা এই মৃত্যু রহস্যের উপর আলোকপাত হইতে পারে। অশ্বিনীবাবুর ঘরেও যথারীতি অনুসন্ধান করা হইল, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া আর কিছুই পাওয়া গেল না। খুঁড়ের শূন্য খাপটা বিছানার পাশে পড়িয়াছিল। তিনি নিজে ক্ষৌরকার্য করিতেন, কথা আমরা সকলেই জানিতাম। খাপটা চিনিতেও কষ্ট হইল না। অশ্বিনীবাবুর মৃতদেহ পূর্বে স্থানান্তরিত হইয়াছিল। অতঃপর তাহার দরজায় তালা লাগাইয়া শিলমোহর করিয়া দারোগা বেলা 1:30 নাগাদ প্রস্থান করিল। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হইয়াছিল। বৈকালে তাহার পুত্ররা অন্যান্য নিকট আত্মীয়বর্গ এসে উপস্থিত হইলেন। তাহাদের বিস্মিত বিমূঢ় শোকের চিত্রের উপর জবনিকা টানিয়া দিলাম। আমরা অনাত্মীয় হইলে অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত হইয়াছিলাম। তাছাড়া নিজের প্রাণ লইয়াও কম আশঙ্কা হয় নাই। যেখানে পাশের ঘরে এরূপ ব্যাপার ঘটিতে পারে সেখানে আমাদের জীবনের নিশ্চয়তা বা কি? মলিন শশাঙ্ক অবসন্নতার ভিতর দিয়া এই বিপদ ভারাক্রান্ত 2 দিন কাটিয়া গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়া দেখিলাম তিনি স্তব্ধ গম্ভীর মুখে বসিয়া আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত নিশ্চিন্ত মুখের উপর কালো কালো রেখা পড়িয়া গিয়াছে। আমি তাহার পাশে বসিলাম। বসিয়া বলিলাম, বাসার সকালেই তো মেস ছেড়ে যাওয়ার জোগাড় করছেন। ম্লান হাসিয়া অনুকূলবাবু বললেন, তাদের তো আর দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার যেখানে ঘটে সেখানে কে থাকতে চায় বলুন? কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুনই হয় তাহলে মেসের বাইরের লোক দ্বারা তো এখন সম্ভব হতে পারে না। প্রথমত হত্যাকারী উপরে উঠলো কি করে? সিঁড়ি দরজা রাত্রিকালে বন্ধ থাকে, এ তো আপনারা সকলে জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, সে অশ্বিনীবাবুর খোঁজ দিয়ে তাকে খুন করলো কি করে? এ কি কখনো সম্ভব? সুতরাং যারা বাইরের লোকের দ্বারা খুন হয়নি এ কথা নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেসে থাকেন। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে কি? অবশ্য অতলবাবু অল্প দিন এসেছেন, তার বিষয়ে আমি কিছু জানি না। আমি চমকে উঠিয়া বলিলাম। ডাক্তারবাবু খাটা পড়িয়া বললেন, অতলবাবু লোকটিকে আপনার কিরকম মনে হয় মশাই? আমি বললাম, অতুল? না না, এ অসম্ভব, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে? ডাক্তার বললেন, তবেই দেখুন, আপনার মুখ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে মেসের কেউ এ কাজ করতেই পারেন না। তাহলে বাকি থাকে কি? তিনি আত্মহত্যা করেছেন, এই কথাটাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করবারও তো একটা কারণ থাকা চাই। সে কথা আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে এ পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে? এই সম্প্রদায়ের সর্দারকে কেউ জানে না। হ্যাঁ, মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, এখন মনে করুন অশ্বিনীবাবু যদি এই সম্প্রদায়ের সর্দার হন। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি, তাও কি কখনো সম্ভব? ডাক্তার বললেন, অজিতবাবু, পৃথিবীতে অসম্ভব কিছুই নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন তাহাতে এই সন্দেহ ঘনীভূত হয়। খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ অপ্রকৃতিস্থ হয়ে পড়তে পারে। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতিস্থতায় ঝোঁকেই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এই অনুমান কি সঙ্গত মনে হয় না? এই অভিনব থিওরি শুনিয়ে আমার মাথা একেবারে ভুলাইয়া গিয়েছিল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছু ধারণা করিতে পারিতেছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে খুলে বলুন। ডাক্তার উঠে দাঁড়ালে বললেন, কাল তাই বলবো। এই সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না যে। 2-3টা দিন কোনো রকমে কাটিয়া গেল। মনের একাংশ অশান্তির উপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াতে ও সওয়াল জবাবে প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল।
মেসের প্রত্যেকেই পালাই পালাই করিতেছিল, কিন্তু আবার পালাইতেও সাহস করিতেছিল না। কি জানি, তাড়াতাড়ি বাসা ছাড়িলে যদি পুলিশ তাহাকেই সন্দেহ করিয়া বসে। বাসারই কোনো ব্যক্তির চারিধারে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটাইয়া আসিতেছে, তাহার ইশারা পাইতেছিলাম, কিন্তু সে ব্যক্তি কে তাহার অনুমান করিতে পারিতেছিলাম না। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধড়াস করিয়া উঠিতেছিল, পুলিশ আমাকেই সন্দেহ করে না তো? সেদিন সকালে অতুল ও আমি ডাক্তারের ঘরে বসিয়া সংবাদপত্র পাঠ করিতেছিলাম। একটা মাঝারি গোছের প্যাকিং কেসে ডাক্তারের ঔষধ আসিয়াছিল। তিনি বাক্স খুলিয়া সেগুলি সযত্নে বাহির করিয়া আলমারিতে সাজাইয়া রাখিতেছিল। প্যাকিং কেসের উপর আমেরিকার ছাপ মারা ছিল। ডাক্তারবাবু দেশি ঔষধ ব্যবহার করিতেন না। দরকার হইলেই আমেরিকা কিংবা জার্মানি হইতে ঔষধ আনাইয়া লইতেন। প্রায় মাসে মাসে তাহার এক বাক্স করিয়া ঔষধ আসিত। অতুল খবরের কাগজের অর্ধাংশ নামাইয়া রাখিয়া বলিল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনেন কেন? দেশি ওষুধ কি ভালো না? অতুল বড় একটা সুগার অফ মিল্কের শিশি তুলিয়া লইয়া তাহার গায়ে বিখ্যাত বিক্রেতাদের নাম দেখিয়া বলিল, এরিক অ্যান্ড হ্যাভেল, এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ তৈরি করে। হ্যাঁ, আচ্ছা, হোমিওপ্যাথিতে কি সত্যি সত্যি রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না। এক ফোঁটা জল খেলে রোগ কি সারবে কি? ডাক্তার মৃদু হাসিয়া বলিল, এত লোক যে ওষুধ দিতে আসে, তারা কি ছেলে খেলা করে? অতুল বলিল, হয়তো রোগ আপনি সারে, তারা ওষুধের গুণে সারলো। বিশেষে অনেক সময় কাজ হয় কি না? ডাক্তার শুধু হাসিলেন, কিছু বললেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করিলেন, খবরের কাগজে আমাদের বাসার কথা কিছু আছে কি? আছে বলিয়া আমি পড়িয়া শুনাইলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরী হত্যার এখনো কোনো কিনারা হয় নাই। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করিয়াছেন। কিছু কিছু তথ্য আবিষ্কৃত হইয়াছে। আশা করা যাইতেছে শীঘ্রই আসামি গ্রেপ্তার হইবে। ছাই হইবে ওই আশা করা পর্যন্ত। ডাক্তারবাবু মুখ ফিরাইয়া বলিয়া উঠিলেন, এ কি দারোগা বাবু? দারোগা ঘরে প্রবেশ করিলেন, সঙ্গে দুজন কনস্টেবল। তিনি আমাদের সেই পুরো পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করিয়া একবার অতুলের সম্মুখে গিয়া বলিলেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কোনো ফল হবে না। রামধনু সিং, হ্যান্ডকাপ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্ত অভ্যস্ত হস্তে হঠাৎ করিয়া হাত করা পড়াইয়া দিল। আমি সবাই উঠিয়া দাঁড়াইলাম। অতুল বলিল, এ কি? দারোগা বললেন, এ দেখুন ওয়ারেন্ট, অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হইল। আপনারা দুজন একে একে অতুল চন্দ্র মিত্র বলে শনাক্ত করছেন। নিঃশব্দ অভিভূতের মতো আমরা ঘাড় নাড়িলাম। অতুল মৃদু হাসিয়া বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যে বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছিল। অতুলকে তাহাতে তুলিয়া পুলিশ সদলবলে চলিয়া গেল। মুখে ডাক্তার বললেন, অতুল বাবুই তাহলে? কি ভয়ানক, কি ভয়ানক! আজকাল যা দিন পড়েছে, মানুষের মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। আমার মুখে কোনো কথা বাহির হইল না। অতুল হত্যাকারী! এই কয়দিন তাহার সহিত একত্র বাস করিয়া তাহার প্রতি আমার মনে একটা প্রীতিপূর্ণ সৌহার্দ্যের সূত্রপাত হইয়াছিল। তাহার স্বভাবটি এত মধুর যে আমার হৃদয় এই অল্পকালের মধ্যেই সে জয় করিয়া লইয়াছিল। সেই অতুল খুনি! কল্পনার অতীত বিষয়ে ক্ষোভে মর্মপীড়ায় আমি দিগ্ভ্রান্ত হইয়া গেলাম। ডাক্তার বলিলেন, এই জন্যই অজ্ঞাতগুলো ছিল একটা লোককে আশ্রয় দেওয়া শাস্ত্রে বারণ। তো তখন কে ভেবেছিল লোকটা এত বড় একটা... আমার কিছুই ভালো লাগিতেছিল না। উঠিয়া গিয়া নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া শুইয়া পড়িলাম। স্নানহার করিবার প্রবৃত্তি হইল না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র সরানো রহিয়াছে, সেই দিকে চাহিয়া আমার চক্ষে জল আসিয়া পড়িল। অতুলকে যে কতখানি ভালোবাসিয়াছি তাহা বুঝিতে পারিলাম। অতুল যাইবার সময় অবশ্য বলিয়া গিয়াছিল সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করিল? আমি বিছানায় উঠিয়া বসিলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত হন, সে রাত্রে সমস্ত কথা স্মরণ করিবার চেষ্টা করিলাম। অতুল মেঝে বালিশের ওপর কোনো কান পাতিয়া ডাক্তারের সহিত অশ্বিনীবাবু কথাবার্তা শুনিতেছিল। কেন শুনিতেছিল? কি উদ্দেশ্য? তারপর রাত্রি 11টার সময় আমি ঘুমাইয়া পড়িলাম। একেবারে সালে ঘুম ভাঙিল। ইতিমধ্যে অতুল যদি... কিন্তু অতুল গোড়া হইতে বলিতেছে খুন, আত্মহত্যা নয়, স্বয়ং হত্যাকারী। সে কি এমন কথা বলিয়ে নিজের গলায় ফাঁসি পড়াইবার চেষ্টা করিবে? কিংবা এমনও তো হইতে পারে নিজের উপর সন্দেহ হইতে ঝাড়িয়া ফেলিবার উদ্দেশ্যে
অতুল এই কথা বলিতেছে, যাহাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়া বলিতেছে এ হত্যা, তখন সে কখনোই হত্যাকারী নহে। এইরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উৎপীড়ন মন লইয়া আমি বিছানায় পড়িয়া ছটফট করিতে লাগিলাম। কখনো উঠিয়া ঘরে পায়চারি করিতে লাগিলাম। এমনই করিয়া দ্বীপ্রহর অতীত হইয়া গেল। বেলা 3টা বাজিল। হঠাৎ মনে হইল কোনো উকিলের কাছে গিয়া পরামর্শ লইয়া আসি। এরূপ অবস্থায় পড়িলে কি করা উচিত কিছু জানা ছিল না। উকিল কাহাকেও চিনি না। যা হোক, একটা উকিল খুঁজে বাহির করা দুষ্কর হইবে না বুঝিয়া একটা জামা গলাইয়া তাড়াতাড়ি বাহির হইবার উপক্রম করিতেছি, এমন সময় দরজায় ধাক্কা পড়িল। দ্বার খুলিয়া দেখি সম্মুখেই অতুল। অতুল বলিয়া আমি আনন্দে তাহাকে প্রায় জড়াইয়া ধরিলাম। সে দোষী কি নির্দোষ এ সন্দেহ মন হইতে একেবারে মুছিয়া গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হাসিয়া বলিল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছি অনেক কষ্টে। একদিন জামিন পাওয়া গেল, তাই ছাড়া পেলুম, নইলে আজ হাজত বাস করতে হতো। তুমি চলেছো কোথায়? একটু অপ্রতিভভাবে বললাম, উকিলের বাড়ি। অপর সস্নেহে আমার হাত চাপিয়া ধরিয়া বলিল, আমার জন্যে? তার আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য ছাড়ান পাওয়া গেছে। যিনি ঘরের মধ্যে আসিলাম, অতুলের ময়লা জামাটা খুলিতে খুলিতে বলিল, উফ, মাথাটা ঝাঁঝা করছে। সমস্ত দিন খাওয়া নাই, জল নাই। তুমিও দেখছি নাওনি, খাওনি বেচারি। চলো চলো, মাথায় 2 ঘটি জল ঢেলে যা হোক দুটো মুখে দেওয়া যাক। নারী একেবারে চুঁইয়ে গেছে। আমি ইদা ঠেলিয়া বলিয়া চেষ্টা করিলাম, অতুল তুমি তুমি আমি কি অশ্বিনীবাবুকে আমি খুন করেছি কি না? অতুল মৃদু কণ্ঠে হাসিল। সে আলোচনা পরে হবে, এখন কিছু খাওয়া দরকার। মাথাটা খুব ধরেছে দেখছি। যাই হোক, স্নান করলেই সেরে যাবে বোধ হয়। ডাক্তারবাবু ঘরে প্রবেশ করিলেন। তাহাকে দেখি অতুল বলিল, অনুকূলবাবু, ঘষা দোয়ানের মতো আবার ফিরে এলুম। ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমার অবস্থা প্রায় সেই রকম। পুলিশও নিলে না, ফিরিয়ে দিলে। ডাক্তার একটু গম্ভীরভাবে বললেন, অতুল বাবু, আপনি ফিরে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এ খুব সুখের বিষয়। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ বুঝে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার এখানে আপনার আর বুঝতেই তো পারছেন, 5 জনকে নিয়ে মেস, এমনি সবাই পালাই পালাই করছেন। তার উপরে যদি আবার আপনি মাত্র কিছু মনে করবেন না, আমার প্রতি মাসে আমার আপনার প্রতি কিন্তু কোনো বুদ্দেশ নেই। কিন্তু অতুল বলিল, না না, সে কি কথা? আমি এখন দাগে আসামি। আমাকে আশ্রয় দিয়ে আপনার বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো আপনাদেরকেও এডিং অ্যাবেটিং চার্জে ফেলবে। তা আজকেই কি চলে যেতে বলেন? ডাক্তার একটু চুপ করিয়া থাকিয়া বললেন, না, আজ রাতটা থাকুন। কিন্তু কাল সকালেই। অতুল বলিল, নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করবো না। জি হ্যাঁ, এখানে একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত ওরিয়া হোটেল তো আছেই। বলিয়া হাসিল। ডাক্তার তখন থানায় কি হলো জিজ্ঞাসা করিলেন। অতুল ভাষা ভাষা জবাব দিয়া স্নান করিতে চলিয়া গেল। ডাক্তার আমাকে বললেন, অতুল মনে মনে ক্ষুণ্ণ হলেন, বুঝতে পারছি, কিন্তু উপায় কি বলুন? একে তো মেসের বদনাম হয়ে গেছে, তার উপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি, সেটাকে নিরাপদ হবে? আপনি বলুন। বাস্তবে যেটুকু সাবধানতা ও স্বার্থপরতার জন্য তাহাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়িলাম, বলিলাম, তা আপনার মেস আপনি যে ভালো বুঝবেন করবেন। আমি গামছা কাঁধে ফেলিয়া স্নান ঘরের উদ্দেশ্যে প্রস্থান করিলাম। ডাক্তার বিমর্ষ মুখে বসিয়া রইলেন। স্নানাহার শেষ করিয়া ঘরে ফিরিতেছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস হইতে ফিরিলেন। সম্মুখে অতুলকে দেখিয়া তিনি যেন ভূত দেখার মতো চমকিয়া উঠিলেন। পাংশু মুখে বললেন, অতুল বাবু, আপনি আপনি? অতুল মৃদু হাসিয়া বলিল, আমি বটে ঘনশ্যাম বাবু, আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বলিলেন, কিন্তু আপনাকে তো পুলিশে এই পর্যন্ত বলিয়া তিনি একটি ঢোক গিলিয়া নিজের ঘরে ঢুকিয়া পড়িলেন। অতুলের চক্ষু কৌতুকে নাচিয়া উঠিল। সে মৃদু কণ্ঠে বলিল, বাঘে ছুলে 18 ঘা, পুলিশের ছুলে বোধ হয় 58। ঘনশ্যাম বাবু আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধ্যাবেলা অতুল বলিল, ওহে, দেখো তো দরজাটাতে আড়াল লাগছে না? দেখিলাম বিলাতি তলায় কি গোলমাল হইয়াছে। গৃহস্বামীকে খবর দিলাম। তিনি আসিয়া দেখিয়া বলিলেন, বিলিতি তালায় ওই মুশকিল। ভালো আছেন তো বেশ আছেন, খারাপ হলে একেবারে ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি হুড়কো অনেক ভালো। যাও, কালি মেরামত করিয়া দেবো। বলিয়া তিনি নামিয়া গেলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলিল, অজিত, মাথা ধরাটা ক্রমেই বাড়ছে, কি করি বলো তো? আমি বলিলাম, ডাক্তারের কাছ থেকে 1 পুড়িয়া ওষুধ নিয়ে খাও না। অতুল বলিল,
হোমিওপ্যাথি ওষুধ তাতে সারবে? আচ্ছা দেখা যাক হোমিওপ্যাথির জোর। আমি বললাম, চলো, আমার শরীরটা ভালো ঠেকছে না। ডাক্তার তখন দ্বার বন্ধ করিবার উপক্রম করিতেছিলেন। আমাদের দেখিয়া জিজ্ঞাসাভাবে মুখের দিকে চাইলেন। অতুল বলিল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলুম, বড় মাথা ধরেছে, কিছু ব্যবস্থা করতে পারেন কি? ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ পারে বই কি, বৃত্তি ধরে মাথা পড়েছে। এখন বসুন, আমি ওষুধ দিচ্ছি। বলি আলমারি হইতে নূতন ওষুধের পড়িয়া করিয়া আনিয়া দিলেন। যান, খেয়ে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আর কিছু থাকবে না। অজিতবাবু, আপনার চেহারাটা তো ভালো থাকছে না। উত্তেজনার পর অবসাদ বোধ হচ্ছে না? শরীরকে টেস্টিস করছে, বুঝেছে। আপনিও এক দাগ নিন, শরীর বেশ ঝরঝরে যাবে। ঔষধ লইয়া বাহির হইতেছি, অতুল বলিল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকিত হইয়া বললেন, না, কে তিনি? অতুল বলিল, জানি না, আজ থানায় তার নাম শুনলাম। তিনি নাকি এই হত্যা তদন্ত করছেন। ডাক্তার ঘাড় মাথা নাড়িয়া বলিলেন, না, আমি তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে আসিয়া বলিলাম, অতুল, এবার সব কথা আমায় বলো। কি বলবো? তুমি আমার কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না। সব কথা খুলে তোমায় বলতেই হবে। অতুল একটু চুপ করিয়া রহিল, তারপর দ্বারের দিকে একবার দৃষ্টিপাত করিয়া বলিল, আচ্ছা বলছি, এসো আমার বিছানায় বসো। তোমার কাছে যে আর কিছু লুকিয়ে রাখা চলবে না তা বুঝেছিল। আমি তাহার বিছানায় গিয়া বসিলাম। সেও দরজা ভেজাইয়া দিয়ে আমার পাশে বসিল। ঔষধের পড়িয়াটা তখনও আমার হাতে ছিল। ভাবিলাম সেটা খাইয়া নিশ্চিন্তে মনে গল্প শুনিব। মোড়ক খুলিয়া ওষুধ মুখে দিতে যাইতেছি, এমন সময় অতুল আমার হাতটা ধরিয়া বলিল, এখন থাক, আমার গল্পটা শুনে নিয়ে তারপর খেও। সুইচ তুলিয়া আলো নিভাইয়া দিয়া অতুল আমার কানের কাছে মুখ আনিয়া ফিসফিস করিয়া তাহার গল্প বলিতে লাগিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনিয়া চলিলাম। বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে আমার গায়ে কাঁটা দিয়া উঠিতে লাগিল। 15 মিনিট পরে সংক্ষেপে গল্প বলা সমাপ্ত করিয়া অতুল বলিল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়ামের অঙ্কিত ঘড়ির দিকে দেখো, এখনো সময় আছে, রাত্রি 2টোর আগে কিছু ঘটছে না। তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, আমি তোমার ঠিক সময় তুলে দেবো। রাত্রি বোধ করে 2:30 হবে। অন্ধকারে চোখ মেলিয়া বিছানায় শুইয়াছিলাম। শ্রবণেন্দ্রিয় এতক্ষণে তীক্ষ্ণ হইয়া উঠিয়াছিল যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বিছানার উপর দেহের উত্থান পতন শব্দ শুনিতে পাইতেছিলাম। অতুল যে জিনিসটি দিয়াছিল সেটি দৃঢ় মুষ্টিতে ডান হাতে ধরিয়া রাখিতেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনিলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করিয়া গেল। বিষয়টা আগে হতেই স্থির করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে লাগিলাম। বুঝিলাম সময় উপস্থিত হইতেছে। তারপর কখন দরজা খুলিল জানি না। সহসা অতুলের বিছানার উপর ধপ করিয়া একটি শব্দ হইল এবং সঙ্গে সঙ্গে আলো জ্বলিয়া উঠিল। লোহার ডান্ডা হস্তে আমি তরক করিয়া বিছানায় লাফাইয়া উঠিলাম। দেখিলাম এক হাতে রিভলভার, অন্য হাতে আলোর সুইচ ধরিয়া অতুল এবং তাহারই শয্যার পাশে হাঁটু গেড়িয়া বসিয়া মনে হতো বাঘ যেমন করিয়া শিকারের দিকে ফিরিয়া তাকায়, তেমনি বিস্তারিত নেত্রে চাহিয়া ডাক্তার অনুকূলবাবু। অতুল বলিল, বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ বালিশ খুন করলেন। ব্যাস ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। হ্যাঁ, নড়েছেনকে গুলি করেছি। অজিত, রাস্তার দিকে জানালাটা খুলে দাও তো, বাইরে পুলিশ আছে, খবরদার। ডাক্তার বিদ্যুৎ বেগে দরজা উঠিয়া দিয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তাহার জহলে হাতুড়ির মতো লাগিয়া তাহাকে ধরাশায়ী করিয়া দিল। মাটিতে উঠিয়া ডাক্তার বলিল, বেশ, হার মানলাম, কিন্তু আমার অপরাধ কিছু নেই। অপরাধ কি আর একটা ডাক্তার? মুখে মুখে বলবো তার প্রকাণ্ড ফিরিস্তে পুলিশ অফিসে তৈরি হয়েছে, ক্রমের প্রকাশ পাবে। আপাতত 4-5 জন কনস্টেবল সঙ্গে করিয়া দারোগা ও ইন্সপেক্টর প্রবেশ করিল। অতুল বলিল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুনের করার চেষ্টা করেছেন, এই অপরাধে পুলিশের সোপর্দ করছি। ইন্সপেক্টর বাবু, এ নিয়ে আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা লাগাইলেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চাহিয়া বলিল, এ ষড়যন্ত্র, পুলিশ আর এই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে মোকদ্দমায় ফাঁসিয়েছে। কিন্তু আমিও দেখে নেব, দেশে আইন আদালত বলে আছে, কিছু আছে, আর আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলিল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? বিকৃত মুখে ডাক্তার বলিল, আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ আছে। জোকের মুখে নুন পড়িলে যেমন হয়। ডাক্তার মুহূর্তের মধ্যেই তেমন কুকুরাইয়া গেল। তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। শুধু নির্নিমেষ চক্ষু দুটা ব্যোমকেশকে
শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করিতে লাগিল। আমার মনে হইল এ যেন আমার সেই সাদাসিধা নির্বিরোধ অনুকূলবাবু নহে, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছাড়িয়া বাহির হইয়া আসিল। ইহারই সহিত এতদিন পরম বন্ধুত্বভাবে কাল কাটাইতেছি ভাবিয়া শিহরিয়া উঠিলাম। ব্যোমকেশকে জিজ্ঞাসা করিলাম, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিল ঠিক করে বলো দেখি ডাক্তার? মরফিয়ার গুঁড়ো না? বলবে না? বেশ, বলো না, কেমিক্যাল পরীক্ষা ধরা পড়বেই। এটা চুলুর ধরিয়া বিছানা আরাম করিয়া বসিয়া বলিল, দারোগাবাবু, এবার আমার এতলা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হইলে ডাক্তারের ঘর খানাতল্লাশি করিয়া দুটি বড় বড় বোতলে কোকেন বাহির হইল। ডাক্তার সেই যে চুপ করিয়াছিল আর কোনো বাং নিষ্পত্তি করে নাই। অতঃপর তাহাকে বামাল সমেত থানায় রওনা করে দিতে ভোর হইয়া গেল। তাহাদের চালান করিয়া ব্যোমকেশ বলিল, এখানে তো সব লন্ডভন্ড হয়ে আছে, চলো আমার বাসায়, সেখানে গিয়ে চা খাওয়া যাবে। হ্যারিসন রোডের একটা বাড়িতে তেতলায় উপস্থিত হইয়া দেখিলাম দ্বারের পাশে পিতলের ফলকে লেখা আছে, শ্রী ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। ব্যোমকেশ বলল, স্বাগত মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। জিজ্ঞাসা করিলাম, সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ বললে কথাটা শুনতে ভালো দেখায় না, গোয়েন্দা শব্দটা শুনতে আমার আরো খারাপ লাগে, তাই নিজের খেতাব নিজেই দিয়েছি, সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতলাটা ব্যোমকেশের গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করিলাম, একলাই থাকো বুঝি? হ্যাঁ, সঙ্গী আমার কেবল ভৃত্য ফুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, দিব্যি বাসাটি, কদিন আছো এখানে? তা প্রায় বছর খানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমার বাসায় স্থান পরিবর্তন করেছিল। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জ্বালিয়ে আমাদের জন্য চা তৈরি করিয়া আনিল। গরম পেয়ারায় চুমুক দিয়া ব্যোমকেশ বলিল, তোমাদের মেসে ছদ্মবেশে কদিন মন্দ কাটলো না। ডাক্তার কিন্তু শেষের দিকে ধরেই ফেলেছিল, আর দোষ অবশ্য আমারই। কি রকম? পুলিশের কাছে জানালার কথাটা বলেই ধরা পড়ে গেলাম, বুঝতে পারছো না? ওই জানলা দিয়ে অশ্বিনীবাবু। না না, গোড়া থেকে বলো। চায়ে চুমুক দিয়ে ব্যোমকেশ বলিল, আচ্ছা, তাই বলছি। কতক তো কাল রাত্রি শুনেছ, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় মাসের পর মাস ক্রমাগত খুন হয়ে চলেছিল, তা দেখে পুলিশ কর্তৃপক্ষ বেশ বিব্রত হয়ে উঠেছিলেন। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশকে ভিতর বাইরে খোঁচা দিয়ে আরো অতিষ্ঠ করে তুলেছিল। এইরকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলুম। বললুম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ, আমার বিশ্বাস আমি এই খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো, তিনি আর আমি ছাড়া একথা কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলুম। কোনো অনুসন্ধান চালাতে গেলে অনুসন্ধান স্থানের কাছেই থাকতে হয়, বেশ অপারেশন যাকে বলে। তাই তোমাদের মেসটা বেছে নিয়েছিলাম। তখন কে জানতো বিপক্ষ দলের বেশ অপারেশন ওই একই জায়গায়। ডাক্তারকে গোড়া থেকেই বেশি বড্ড ভালো মানুষ মনে হয়েছিল, বরং কোকনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসা যে খুব সুবিধাজনক সে কথা মনের মধ্যে উকি মারছিল। কিন্তু ডাক্তারের যে নাটের গরু, এ সন্দেহ তখনও হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে বোধহয় সেদিন রাস্তার উপর একজন ভাটিয়া লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনলেন যে তার ট্যাকের গোছ থেকে 1000 নোটটা বেরিয়েছে, তখন তার মুহূর্তের জন্য এমন একটা ব্যর্থ লাভের ছবি ফুটে উঠল যে তা দেখে আমার সমস্ত সন্দেহ ডাক্তারের ওপর গিয়ে পড়ল। তারপর সন্ধ্যাবেলায় অশ্বিনীবাবুর আড়ি পেতে কথা শোনার ঘটনা। আসলে অশ্বিনীবাবু আমাদের কথা শুনতে আসেননি, তিনি এসেছিলেন ডাক্তারের সঙ্গে কথা কইতে। কিন্তু আমরা রয়েছি দেখে তাড়াতাড়ি যা হয় একটা কৈফিয়ত দিয়ে চলে গেলেন। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোকা লাগলো। মনে হলো তিনি আসল আসামি। রাত্রিতে মেঝে কান পেতে যা শুনলাম তাতে ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এটুকু বুঝলাম যে তিনি ভয়ঙ্কর একটা কিছু দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন, তখন আর বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন সেই ভাটিয়াকে রাস্তার উপর খুন করে, দৈবক্রমে অশ্বিনীবাবু নিজের জানালা থেকে সেই দৃশ্য দেখে ফেলেছিলেন, আর সেই কথাই তিনি গোপন ডাক্তারকে বলতে গিয়েছিলেন। এখন ব্যাপারটা বেশ বুঝতে পারছো, ডাক্তার কোকেনের ব্যবসা করতো, কিন্তু কাউকে জানতেই হতো না যে সে এই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পেরে যেত, তাকে তৎক্ষণাৎ খুন করতো। এইভাবে সে এতদিন নিজের কাজকে বাঁচিয়ে এসছে, নিজেকে বাঁচিয়ে এসছে। ওই ভাটিয়ালা সম্ভবত ডাক্তারের দালাল ছিল, হয়তো তারই মারফত বাজারে কোকেনের সরবরাহ হতো। এটা আমার অনুমান, ঠিক নাও হতে পারে। সেদিন রাত্রে ডাক্তারের কাছে এসেছিল, কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই সেই যে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তারও পেছন পেছন গিয়ে তাকে শেষ করে দেয়।
অশ্বিনীবাবু নিজের জানলা থেকে এই দৃশ্য দেখতে পেলেন এবং ঘোর নির্বোধিতার বসে সে কথা ডাক্তারকেই বলতে গেলেন। তার কি উদ্দেশ্য ছিল জানি না, তিনি ডাক্তারের কাছে উপকৃত ছিলেন, তাই হয়তো তাকে সাবধান করে দিতে চেয়েছিলেন, কিন্তু ফলটা হলো ঠিক তার উল্টো। ডাক্তারের চোখে তিনি আর বেঁচে থাকার অধিকার রইল না। সে রাত্রেই কোনো সময় যখন তিনি ঘর থেকে বেরোবার উপক্রম করলেন, অমনি সাক্ষাৎ জম তার সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারি না, কিন্তু আমি যখন পুলিশকে বললাম যে জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর কারণ, তখন সে বুঝলে আমি কিছু আন্দাজ করেছি। সুতরাং আমারও ইহলোক ত্যাগ করে খাঁটি অধিকার জন্মালো। কিন্তু ইহলোক ত্যাগ করবার জন্য যে আমি ব্যগ্র ছিলাম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ এক মস্ত বোকামি করে বসলো, যা আমাকে গ্রেপ্তার করে। যা কমিশনার সাহেব এসে আমাকে খালাস করলেন, আমি মেসে ফিরে এলুম। ডাক্তার তখন স্থির বুঝলেন যে আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে আমাকে রাত্রির জন্য বেঁচে থাকতে দিয়ে ভারী উদারতা দেখিয়ে দিলে। উদারতার আড়ালে একটি মাত্র উদ্দেশ্য ছিল যে কোনোরকম আমাকে ফোন করে, কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম এত কথা আর কেউ জানতো না। ডাক্তারের বিরুদ্ধে তখন ঠিক পর্যন্ত সত্যিকারের কোনো প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানাতল্লাশি করে কোকেন বার করে তাকে জেলে দেওয়া যেতে পারত, কিন্তু সে একটা নিষ্ঠুর খুনি একথা কোনো আদালতে প্রমাণ হতো না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম। দরজায় তালার পেরেক ফেলে দিয়ে আমি সেটাকে খারাপ করে দিলুম। ডাক্তার খবর পেয়ে মনে মনে উল্লসিত হয়ে উঠল, আমরা রাত্রে দরজা বন্ধ করে আর শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধগুলো নিতে গেলাম, সে সাক্ষাৎ স্বর্গ হাতে পেলে। আমাদের দুজনকে সে দুপুরিয়া গুণমারফিয়া দিয়ে ভাবলে আমরা তাই খেয়ে এমনি ঘুমিয়েবো যে নিদ্রা মহানিদ্রায় পরিণত হলেও জানতে পারবো না। তারপরেই ব্যাঘ্র এসে ফাঁদে পা দিলেন। আর কি, আমি বললাম, এখন উঠলুম ভাই, বোধ হয় তুমি উপস্থিত ওদিকে যাচ্ছ না। না, তুমি কি বাসা যাচ্ছ? হ্যাঁ, কেন? বা কেন আবার, ও বাসা আর যেতে হবে না। আমি বলছিলাম কি, ও বাসা তো তোমায় ছাড়তেই হবে। তো আমার এখানে চলে এলে মন্দ হতো না, এই বাসাটা নেহাত মন্দ নয়। আমি খানিক চুপ করিয়া থাকিয়ে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ আমার কাঁধে হাত রাখিয়া বলিল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আর মন টিকবে না। এই কদিনই কেমন একটা বদ অভ্যাস জন্মে গেছে। সত্যি বলছো? সত্যি বলছি। তবে তুমি থাকো, আমি জিনিসপত্রগুলো নিয়ে আসি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলিল, সেই সঙ্গে আমার জিনিসগুলো আনতে ভুলো না কিন্তু, জানো। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যান্বেষী। এটি ব্যোমকেশ সিরিজের প্রথম গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এক শ্রোতা বন্ধুর অনুরোধে আজকে আমরা এটা পাঠ করতে বাধ্য হলাম। এর পরবর্তী সময়ে আপনাদের যদি কিছু অনুরোধ থাকে সেটাকে আমরা রক্ষা করবার চেষ্টা করব। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।